জুলাই গণহত্যায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ। ফ্যাসিস্ট পতনে এক দফার বর্ষপূর্তি আজ। ছাত্রদল নেতাকর্মীদের সমাগমে মুখর শাহবাগ। বিকেলে শহীদ মিনারে এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা। বিমান বিধ্বস্তের 12 দিন পর খুলেছে শোকাতুর মাইলস্টোন। শোক, দোয়া, স্মরণসভা, চলছে ট্রমা কাটানোর কাউন্সেলিং। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনে অপরাধের প্রমাণ এতটাই স্পষ্ট ও শক্তিশালী যে বিচারে বিন্দুমাত্র সন্দেহের কোনো সুযোগ থাকবে না। আর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের জন্য শেখ হাসিনা সহ অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। বেলা 11:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সূচনা বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা সব অপরাধের নিউক্লিয়াস। সূচনা বক্তব্যের শুরুতেই তিনি তদন্ত প্রতিবেদন দাখিল সহ বিভিন্ন বিষয় উপস্থাপন শুরু করেন। সূচনা বক্তব্যের আগে ট্রাইব্যুনালে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ট্রাইব্যুনালে তিনি বলেন, এই মামলার আসামিদের প্রচলিত আইনের সাজা দেওয়া হবে। আসাদুজ্জামান খান কামালও আসামি। পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই মামলায় মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করে নিয়ে রাজসাক্ষী হয়েছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। আমরা অপরাধের বিচার চাইতে এসেছি এবং সেই বিচারের সর্বোচ্চ সাজা যেটা সেইটা আমরা প্রার্থনা করেছি। দফা 1 দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। এই স্লোগানের মধ্য দিয়ে 2024-এর 3 আগস্ট সরকার পতনের ডাক দেয় শিক্ষার্থী ও সাধারণ জনতা। কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের সমাবেশে সরকার পতনের ডাক দেওয়া হয়। শেখ হাসিনা সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন জেলায় ছাত্র জনতার উপর হামলা করে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। আরো জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। কোটা সংস্কার আন্দোলন দমাতে 2024-এর জুলাই মাস জুড়ে ছাত্র জনতার উপর স্টিম রোলার চালায় আওয়ামী লীগ সরকার। সরকারি দলের হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিতে প্রাণ দেন শিশুসহ হাজারেরও বেশি মানুষ। আওয়ামী লীগ সরকারের এমন নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে 3 আগস্ট বা 34শে জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে আসেন লাখো জনতা। সেদিন লাখো মানুষের পদযাত্রার স্লোগানে বিদ্রোহী হয়ে ওঠে রাজপথ। মিছিলে মিছিলে রাজধানীর সব পথ গিয়ে মেশে কেন্দ্রীয় শহীদ মিনারে। 3 আগস্ট ঘড়ির কাঁটায় বিকেল 5টা। কেন্দ্রীয় শহীদ মিনারের উত্তাল সমাবেশ থেকে দেওয়া হয় সরকার পতনের 1 দফা। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা 1 দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর 1 মিনিটও ক্ষমতায় থাকার সরকারের সাথে আলোচনার সম্ভাবনা নাকচ করে দেওয়ার পাশাপাশি গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে সরকার গঠনের দাবি জানানো হয়। ঘোষণা করা হয় মার্চ টু ঢাকা কর্মসূচি। আপনারা কেউ অফিসে যাবেন না, তবে মাস শেষে বেতন নিতে যাবেন। শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো প্রকার রেমিটেন্স পাঠাবেন না। বাংলাদেশের মানুষের চেতনার কেন্দ্রভূমি কেন্দ্রীয় শহীদ মিনার। সেই প্রাণের মিনার থেকে ঘোষিত 1 দফায় ছিল শেখ হাসিনার বিদায়ের ঘণ্টা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে আজ সমাবেশ করছে ছাত্রদল। সমাবেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 2টায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তবে সকাল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছেন। সমাবেশে লক্ষাধিক নেতাকর্মী সমাগম হতে পারে বলে আশা করছেন সংগঠনটির নেতারা। বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর ও জেলা পর্যায় থেকে আসা নেতাকর্মীদের সমন্বয়ের জন্য কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে। সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় নেতারা। অতীতের সব সমাবেশের রেকর্ড এবারের এই সমাবেশ ভঙ্গ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দর্শক, সমাবেশ স্থল শাহবাগে এই মুহূর্তে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাহাঙ্গীর, ছাত্রদলের সমাবেশ ও এনসিপি জনসভাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আপনি কেমন দেখছেন, আর রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে কিনা সে ব্যাপারেও জানাবেন। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয়তাবাদী ছাত্রদল শাহবাগ মোড়ে আজকের এই মহাসমাবেশের আয়োজন করেছে। আর কিছুক্ষণ পরই আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু হবে। আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ছাত্র সমাবেশকে ঘিরে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে শাহবাগ এসে জড়ো হয়েছেন এবং রাজধানীর আশপাশের জেলা থেকেও ছাত্রদলের নেতাকর্মীরা এই ছাত্র সমাবেশে এসে যোগ দিয়েছেন। আর কিছুক্ষণ পরেই সমাবেশটি আনুষ্ঠানিক শুরু হওয়ার পর স্থানীয় ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং সাবেক যারা ছাত্রদলের নেতারা ছিলেন তারাও বক্তব্য রাখবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরাও সেখানে বক্তব্য রাখবেন। আপনারা জানেন যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যে বিভিন্ন ছাত্র জনতার যেই সম্মিলিত প্রয়াসে যে গণ অভ্যুত্থান সফল হয়েছে তার অন্যতম স্টেক হোল্ডার বা অংশীদার এই জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা গত 16টি বছর রাজপথে থেকে স্বৈরাচার বিরোধী ফ্যাসিস্টের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম করেছে, তাদের নেতাকর্মীরা যে গুম হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের যে অবদান এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তাদের যে সক্রিয় অংশগ্রহণ সেগুলি মূলত এখানে তুলে ধরা হয়েছে। তাদের যে ঐতিহাসিক ভূমিকা, যেটি আগামী দিনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো ছাত্রদল এই সমাবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণই মনে করছে নেতাকর্মীরা। তারা বলছেন এই গণ অভ্যুত্থান যে একটি সবার ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় যে ঐতিহাসিক একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সফল হয়েছে, সে বিষয়টিকে তারা এখানে তুলে ধরবেন এবং আগামী দিনে সেই ঐক্যকে বজায় রেখে কিভাবে চলতে হবে এবং তারও একটি দিক নির্দেশনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ছাত্র সমাবেশের মধ্য দিয়ে তারা সেই নির্দেশনা দিবেন এবং আগামী দিনে যে জাতীয় নির্বাচন সহ গুরুত্বপূর্ণ যেসব আপনার জাতীয় নির্বাচন রয়েছে সেসব নির্বাচনে ছাত্রদল কীভাবে ভূমিকা রাখবে, আগামী দিনে শিক্ষাঙ্গনে ছাত্রদলের ভূমিকা কী হবে, শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ছাত্রদল কি ভূমিকা রাখবে, ছাত্রদের অধিকার আদায়ে তারা কিভাবে ভূমিকা রাখবে, তারও একটি দিক নির্দেশনা এই ছাত্র সমাবেশের মাধ্যমে পাওয়া যাবে বলে আশা করছেন নেতাকর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগের এটি চার রাস্তার মধ্যে যে পয়েন্টটি, শাহবাগের যে পয়েন্টটি রয়েছে সেখানেই মূলত মঞ্চ করা হয়েছে এবং প্রতিটি রাস্তা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। যান চলাচল গতকালকে দুদিন ধরেই ডিএমপির পক্ষ থেকে আজকে শাহবাগ মোড়ে ছাত্রদল এবং কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে কিছু যান চলাচলের ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, যার কারণে শাহবাগ এই আপনার মৎস্য ভবন থেকে ইন্টারকন্টিনেন্টাল এই রাস্তাটি ব্যবহারের জন্য বলা হয়েছে, যার কারণে এখানে আপনার তেমন একটা যানজটের কোনো যানজট নেই। তো নেতাকর্মীরা স্বাচ্ছন্দ্যেই তারা আপনার সমাবেশে এসে যোগ দিয়েছেন। আপনারা জানেন যে এখানে দুইটি হসপিটাল রয়েছে, বারডাইম হসপিটাল এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। রোগীরা যাতে নির্বিঘ্নে নিরাপদে আপনার আসতে পারে হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে, সেজন্য ছাত্রদলের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অ্যাম্বুলেন্স কিংবা রোগীদের জন্য যেসব যানবাহন আছে সেগুলোর জন্য তারা বিশেষ ব্যবস্থা সেখানে হসপিটালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এখন পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবেই আপনার ছাত্রদলের সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর কিছুক্ষণ পরে শুরু হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
তো এই ছিল শাহবাগ থেকে সবশেষ খবর। জি জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। দর্শক ছাত্রদল সমাবেশের এই মুহূর্তের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আকন্দ। দর্শক ছাত্রদলের সমাবেশের এই মুহূর্তে আরো কিছু খবর জানবো প্রতিনিধি আহমেদ সরোয়ারের কাছ থেকে, যিনি এই মুহূর্তে রয়েছেন শাহবাগে। সারোয়ার, সমাবেশে কেন্দ্রীয় নেতারা কখন আসবেন সে ব্যাপারে আপনি কি জানতে পেরেছেন? কিছুটা বৈরী আবহাওয়ার কারণে, বৃষ্টির কারণে এখন পর্যন্ত আনুষ্ঠানিকতা শুরু হয়নি। এরই মধ্যে অল্প কয়েকজন কেন্দ্রীয় নেতা এসেছেন। ছাত্র দলের সোনালী অতীত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি এইমাত্র এসেছেন এবং কয়েকজন সাবেক ছাত্রদল নেতা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এখনো মঞ্চের আনুষ্ঠানিকতা শুরু হয়নি, কিছুক্ষণ পর মঞ্চের আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে এর মধ্যে আপনাকে বলে রাখি, মৎস্য ভবন থেকে শুরু করে একেবারে কাটাবন মোড় পর্যন্ত পুরো রাস্তাটাই মোটামুটি ছাত্র দলের দখলে। আপনি জানেন যে এই সমাবেশ করার কথা ছিল শহীদ মিনারে, সেখানে পরিবর্তিত পরিস্থিতিতে এবং এনসিপির অনুরোধে ছাত্রদল এই সমাবেশ এখানে শিফট করেছে। তো এই শিফট করার ফলে তাদের ছাত্র দলের বিভিন্ন নেতাকর্মীদের বিভিন্ন পর্যায়ের ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঢাকার বাইরের কয়েকটি জেলা, ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন তাদেরকে সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় যেখানে যেখানে তাদের স্থান দেওয়া হয়েছে সেই স্থানে তারা অবস্থান নিয়েছে। এর মধ্যে তবে আপনাকে বলে রাখি, আপনি জানেন যে এই শাহবাগে দুইটি হাসপাতাল, একটি পিজি হাসপাতাল এবং বারডেম, দুইটি হাসপাতালই খুবই গুরুত্বপূর্ণ এবং জনবহুল। এখানে প্রচুর রোগীর আনাজানা আছে। এই রোগীদের আসা যাওয়া যেন কোনো ধরনের সমস্যা না হয়, কাটাবন থেকে একটি রাস্তা রাখা হয়েছে যাতে যারা ওই এলিফ্যান্ট রোড থেকে বা মিরপুর থেকে মোহাম্মদপুর থেকে যারা আসবেন তারা এই রাস্তা দিয়ে পিজি হাসপাতালে ঢুকবেন এবং ইন্টারকন্টিনেন্টাল থেকে রাস্তাটা পুরোটা বন্ধ করে খোলা রাখা হয়েছে শুধুমাত্র রোগীদের আনা নেওয়ার জন্য। এছাড়া যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ওই দিক থেকে আসবেন তারা টিএসসি থেকে এদিকে চলে আসবেন। এইখানে একটি জায়গা রাস্তা রাখা হয়েছে আসার জন্য। কিছুক্ষণের মধ্যে আমরা যতদূর বুঝতে পারছি ছাত্রদের যে তৎপরতা, তাতে বোঝা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো আনুষ্ঠানিকতা শুরু হবে এই ছাত্র সমাবেশের। ছাত্রদল নেতারা আমাদেরকে বলেছেন তারা এই স্মরণকালে একটি বৃহত্তম ছাত্র সমাবেশ করতে চান এবং গত আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্র দলের যে অভূতপূর্ব সাড়া ছিল, আজকেও সেই ধরনের সাড়া নিয়েই তারা এই সমাবেশে উপস্থিত হবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং ছাত্রদল কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা করছেন তারা যেই জমায়েতের আশা করেছেন তার চেয়ে বেশি ছাত্রদল নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসে তাদের সেই আশাকে তারা ফুলফিল করবেন এবং তারা বিশ্বাস করেন যে যদি বৃষ্টির তেমন একটা ঝামেলা না থাকে, যদি বৃষ্টি থাকেও তারপরে তারা যে কোনো মূল্যে তারা এই সমাবেশ সফল করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সরোয়ার, ধন্যবাদ আপনাকে। আজ এক দফা ঘোষণার বর্ষপূর্তিতে বিকেল 4টায় নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, যুক্ত চিতার সঙ্গে। মুহিব, সমাবেশের মূল আনুষ্ঠানিকতা কখন শুরু হবে আপনি জানতে পেরেছেন, আর বিস্তারিত জানাবেন। আনুষ্ঠানিকভাবে মূলত এই সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে বিকেল 3টা থেকে। ইতিমধ্যেই যদিও বৃষ্টি স্নাত দিন এবং চারদিকে বৃষ্টি হচ্ছে, যে কারণে নেতাকর্মীরা যারা এসেছেন তারা বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে অবস্থান নিয়েছেন এবং ধারণা করা যায় যে বৃষ্টি কিছুটা কমলে হয়তো তারা এখানে জড়ো হয়ে আনুষ্ঠানিকভাবে শুরু করবেন তাদের সমাবেশ। আপনি ইতিমধ্যেই জেনেছেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা সারা বাংলাদেশে পদযাত্রা কর্মসূচি পালন করেছে। প্রত্যেকটি বিভাগীয় শহর থেকে শুরু করে প্রত্যেকটি জেলা শহরে তারা সমাবেশ করেছে এবং সবশেষ আজকের 3 আগস্ট, ঐতিহাসিক 3 আগস্টই বলা যায়, কারণ এই দিনে কিন্তু এই শহীদ মিনার থেকেই মূলত 5 আগস্টের যে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এবং সেই দিনটিতেই মূলত আজকে তারা নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার যে কর্মসূচি সেটি তারা দিয়েছেন। হ্যাঁ, সব মিলিয়ে এখানে এই মুহূর্তে মূলত নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছেন এবং নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন এবং ব্যাপক আয়োজন রয়েছে। আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে। সব মিলিয়ে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশের বোম ডিসপোজাল টিম তারা কিন্তু টহল দিচ্ছেন। তো নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়েই অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নাগরিক পার্টির নতুন বাংলাদেশ নির্মাণের ইশতেহার ঘোষণার সেই আনুষ্ঠানিকতা। তো এই ছিল আমার কাছে বিপাশা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সার্বিক পরিস্থিতির তথ্য। জি মুহিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। বিমান বিধ্বস্তে শোকাতুর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাস খুলেছে আজ। বুধবার থেকে পুরোপুরি ক্লাস শুরু হবে। যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে আগুনের হলকায়
ছিন্ন ভিন্ন হয়েছিল ভবন, স্বপ্ন আর জীবনের গতিপথ। সে ভয়াল ঘটনার 12 দিন পর রবিবার সীমিত পরিসরে খুলেছে উত্তরার মাইলস্টোন কলেজ। তবে আজকের দিনে হচ্ছে না কোনো পাঠদান কার্যক্রম। সকাল 10টা থেকে কলেজের মূল ফটক দিয়ে শিক্ষার্থীরা ভেতরে ঢোকে, তবে নেই কোনো কোলাহল কিংবা হই হুল্লোড়। মিলাদ মাহফিল, শোক ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়েছেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেজন্যই সীমিত পরিসরে ক্যাম্পাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য বর্তমানে কাউন্সেলিং কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে পরিচালিত একটি চিকিৎসা ক্যাম্পে শারীরিক ও মানসিক পরামর্শ দেওয়া হচ্ছে। বিমান বিধ্বস্ত হওয়া সেই ভবনটির সামনে দাঁড়িয়ে ভয় আতঙ্কের কথা জানান অভিভাবকরা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চান না তারা। দর্শক, আমরা চলে যাচ্ছি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, যেখানে এই মুহূর্তে রয়েছে বিশেষ প্রতিনিধি SM ফয়েজ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফয়েজ, এই ভয়াল ঘটনার 12 দিন পরে তো স্কুল খুলেছে আজকে, তো আজকের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? আপনি ঠিকই বলেছেন যে 2 সপ্তাহ আগে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষিত বিমান যেটি বিধ্বস্ত হয়েছিল, সেখানে অনেক তরতাজা প্রাণ ঝরে গেছে। তাদের স্মৃতিস্মরণে আজকে মাইলস্টোন কলেজ অ্যান্ড স্কুলে দোয়া মাহফিল হয়েছে। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে, যারা আহত হয়েছেন তাদের সুস্থতায় দোয়া কামনা করা হয়েছে। তো আজকে সকাল থেকেই শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে এসেছেন। তারা বিভিন্ন ক্লাসে গিয়েছেন, কিন্তু আগের মতো হই হুল্লো বা আগের মতো শিক্ষার্থীদের যে এক ধরনের যে হই হুল্লো থাকে সেটি কিন্তু দেখা যায়নি। প্রত্যেকটি শিক্ষার্থীর চোখে মুখে শোকের একেবারে ছাপ রয়েছে। অভিভাবকরা বলছেন যখনই বিমান যাচ্ছে তারা ভয় পাচ্ছেন, শিক্ষার্থীরা বলছেন যখন বিমান যাচ্ছে তারা ভয় পাচ্ছেন। তবেই শিক্ষকরা বলছেন যে এই শোককে শক্তিতে রূপান্তরিত করে, যাদের শিক্ষার্থীদেরকে কাউন্সিলিং করে, অভিভাবকদেরকে কাউন্সিলিং করে তাদের যে মানসিক ট্রমা সেটিকে সেরে একেবারে পুরো দমে যেন ক্লাস করতে পারে, পরীক্ষা দিতে পারে, সেজন্য আগামী বুধবার থেকে একেবারে পুরো দমে ক্লাস শুরু হবে, যাতে করে পরীক্ষায় তারা পিছিয়ে না থাকে, পড়ালেখা যেন পিছিয়ে না থাকে, তাদের যে মানসিক ট্রমা সেটা তারা কাটিয়ে উঠতে পারেন। যতদিন পর্যন্ত এই মানসিক ট্রমাটা কাটিয়ে না ওঠা যাবে ততদিন পর্যন্ত স্কুল কলেজের পক্ষ থেকে, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে তাদের যে কাউন্সিলিং, তাদের যে ট্রমা সেন্টার করা হয়েছে, প্রাথমিক যে চিকিৎসার বিষয়টি, সেই বিষয়গুলো চলবে, পরীক্ষার কার্যক্রমগুলো চলবে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। জি ফয়েজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী SM ফয়েজ। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর এমিরেটাস ডক্টর M শমশের আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাত 3:30টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 87 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। শমশের আলীর বড় ছেলে জেহান আলী তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শমশের আলী 1937 সালের 21 নভেম্বর কুষ্টিয়ার ভেড়ামারায় জন্মগ্রহণ করেন। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে PhD ডিগ্রি সম্পন্ন করে 1961 সালে পাকিস্তান আণবিক শক্তি কমিশনে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু হয় শমশের আলীর। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস পদে দাপ্তরিক কার্যক্রমের মধ্য দিয়ে শেষ হল তার জীবন। নাটোর সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় 90 লাখ টাকা মূল্যের যন্ত্রাংশ লুট হয়েছে বলে জানিয়েছেন মিল কর্তৃপক্ষ। নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আকলাসুর রহমান জানান, শনিবার রাতে 20 থেকে 30 জনের ডাকাত দল পিছনের ফটক দিয়ে মিলের ভেতরে প্রবেশ করে। এ সময় নিরাপত্তা নৈশ প্রহরীদের অস্ত্রের ভয় দেখিয়ে বয়লার হাউসের মধ্যে আটকে রাখে। পরে কারখানার তালা ভেঙে মিল হাউসের গান মেটাল জার্নাল, বেয়ারিং সহ ওয়ার্কশপ হাউসের বিভিন্ন যন্ত্রাংশ লুট করে ডাকাতরা। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান জানান, সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আয়কর রিটার্ন জমা অনলাইনে বাধ্যতামূলক করল সরকার। আজ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের সই করা সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করেছে NBR। তবে প্রবাসী বাংলাদেশি 65 বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ ব্যক্তি, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এই নিয়মের
বাইরে থাকবেন। তবে চাইলে এই 4 শ্রেণীর করদাতাও অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া অনলাইনে রিটার্ন দাখিলে কারিগরি সমস্যা হলে করদাতাকে 31 অক্টোবর 2025-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারকে লিখিতভাবে যুক্তিসঙ্গত কারণ জানিয়ে আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন পেলে কাগজে রিটার্ন দাখিলের সুযোগ মিলবে। এনবিআর জানিয়েছে, কর ব্যবস্থাকে ডিজিটাল, স্বচ্ছ, হয়রানিমুক্ত করতে এই উদ্যোগ। পাশাপাশি কর সেবার গুণগত মান বাড়ানোয় অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করার মূল লক্ষ্য। দর্শক, শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আহমেদ সরওয়ার। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জুলাই গণহত্যায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ। ফ্যাসিস্ট পতনে 1 দফার বর্ষপূর্তি আজ। ছাত্রদল নেতাকর্মীদের সমাগমে মুখর শাহবাগ। বিকেলে শহীদ মিনারে এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা। বিমান বিধ্বস্তের 12 দিন পরে খুলেছে শোকাতুর মাইলস্টোন। শোক, দোয়া, স্মরণ সভা, চলছে ট্রমা কাটানোর কাউন্সিলিং। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।